আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 25 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রেওমিলের টপ এমসিকিউ সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রেওমিলের টপ এমসিকিউ গুলো সমাধান করে দিব, যেগুলো তোমাদের বোর্ডে আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আজকে আমরা আলোচনা করব 2024, 23 এবং 22-এর এমসিকিউ গুলো। আমার কথা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা, আর লিঙ্কটা একটু শেয়ার করে দিতে হবে। ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিবা বন্ধু বান্ধবের মাঝে, এবং যারা এখনো জয়েন করে নাই তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, লিঙ্কটা শেয়ার করে দিবা। আজকে কিন্তু আমরা কি আলোচনা করব? টপ এমসিকিউ আলোচনা করব। ক্লাস চলবে 8টা 5 পর্যন্ত, এরপরে আমরা নামাজে যাব ইনশাল্লাহ সবাই। কেমন? তার মধ্যে আমরা সবাই ক্লাসে থাকবো, কেউ ক্লাস থেকে বাইর হব না, কারণ আমরা রেওমিল থেকে পরীক্ষায় যেই এমসিকিউ গুলো আসবে সেগুলো উত্তর দিতে হবে কিন্তু। ওকে, ক্লিয়ার? আমার কথা শুনতে পাচ্ছেন? আর আজকের ক্লাসটি যে সর্বোচ্চ শেয়ার করবে, এই যে দেখেন, এই যে বেসিক অ্যাকাউন্টিং বই কিন্তু চলে আসছে আমাদের মাঝে। আলহামদুলিল্লাহ, আমরা 2 দিন ধরে কুরিয়ার করতেছি। যারা এখনো অর্ডার করো নাই, দ্রুত অর্ডার করে ফেলো। তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবা, www.accountingjunebd.com। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবা, অথবা তুমি যদি ম্যানুয়ালি অর্ডার করতে চাও আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে তুমি কিন্তু এই বইটি অর্ডার করতে পারবা। এই বইটিতে কি কি দেওয়া আছে বিস্তারিত আলোচনা আমি আগেও করেছি। তো সর্বোচ্চ শেয়ার যে করবা, আমি তোমাকে এই বইটি ইনশাল্লাহ উপহার হিসাবে তোমার বাসায় পাঠিয়ে দিব ইনশাল্লাহ। সর্বোচ্চ মিনিমাম 60টা শেয়ার করতে হবে, কিন্তু 60টা শেয়ার করতে হবে। দেখি কারা কারা সর্বোচ্চ শেয়ার করে। হ্যাঁ, কিরে বেসিক অ্যাকাউন্টিং বই কিন্তু চলে আসছে, কিরে? হ্যাঁ, এবার আসেন আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, তো তার মাঝে আমি ছোট্ট একটা কথা বলে নিই। যারা এইচএসসি 25-এর শিক্ষার্থী আছেন, আপনারা জানেন আমাদের 2টা কোর্স চলমান আছে। ফাইনাল রিভিশন, যে জায়গায় 4টা বিষয়ের ক্লাস নেওয়া হয়, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এবং প্রি এডমিশন সাথে, অর্থাৎ একাডেমিকের পরেও হবে, প্রি এডমিশনের পরেও হবে। আপনি চাইলে এই কোর্সটি এনরোল করতে পারেন। কোর্স ফি 1999 টাকা। অথবা শুধু যদি কোনো শিক্ষার্থী আমাদের হিসাব বিজ্ঞান কোর্সটা নিতে চান, যে টার্গেট A+ অ্যাকাউন্টিং, তাহলে আপনি এই কোর্সটা এনরোল করতে পারেন। এই কোর্সের বিস্তারিত তথ্য পিন কমেন্টে দেওয়া থাকবে। কোর্স ফি বই সহ 999 টাকা। অর্থাৎ এই কোর্সটা এনরোল করলে আপনি বেসিক অ্যাকাউন্টিং বইটা পাবেন সাথে, আর যদি বই ছাড়া এনরোল করেন তাহলে 699 টাকা। বিস্তারিত জানার জন্য আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আসেন আমরা এখন পড়ায় চলে যাই, বিজ্ঞাপন বেশি হয়ে যাবে, তাহলে বেশি বিজ্ঞাপন দেওয়া যাবে না। এবার আসেন, রেওমিলে ধরা পড়ে নাকি কুমিল্লা বুট 24? রেওমিলে ধরা পড়ে নাকি কুমিল্লা বুট 24? রেওমিলে কি ধরা পড়ে না? রেওমিলে কি ডাকাত, চুর এগুলো ধরা পড়ে না? না না, ডাকাত চুর এগুলো কিছু না। রেওমিলে ধরা পড়ে না ভুল, কিছু ভুল আছে যে ভুলগুলো রেওমিলে ধরা পড়ে না। যেমন আমাদের লাইফেও কিছু ভুল আছে, যে ভুলগুলো কিন্তু আমরা ধরতে পারতেছি না, যার কারণে আমরা আমাদের সফলতা, যে লক্ষ্য, যে গন্তব্য, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারতেছি না। এই জন্য ভুলগুলো খুঁজে বাইর করতে হবে, সেগুলো সমাধানও করতে হবে। ঠিক রেওমিলে কিছু ভুল আছে যে ভুলগুলো ধরা পড়ে না। যেমন কি ভুল? বাদ পড়ার ভুল, নীতিগত ভুল, পরিপূরক ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা? তিনটাই। বাদ পড়ার ভুল, নীতিগত ভুল, পরিপূরক ভুল। বাদ পড়ার ভুল, নীতিগত ভুল, পরিপূরক ভুল। বাদ পড়ার ভুল কি? যে লেনদেনটা লিপিবদ্ধ করা থেকে বাদ পড়ে যায় হিসাবের। এরপরে নীতিগত ভুল কি? মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখা, মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন নামে লিখা, এটাই হচ্ছে নীতিগত ভুল। আর পরিপূরক ভুল কি? পরিপূরক ভুল হচ্ছে আমি সমপরিমাণ টাকা ডেবিট দিকেও ভুল করব, সমপরিমাণ টাকা ক্রেডিট দিকেও ভুল করব, অর্থাৎ দুই পাশে আমি ভুল করব। কেমন? আচ্ছা, বলো তো এটা বুঝতে পারছো কিনা? বলো তো এটা বুঝতে পারছি না? রেওমিলে ধরা পড়বে নাকি নীতিগত ভুল, বাদ পড়ার ভুল,
পরিপূরক ভুল। রেও মিলে ধরা পড়বে নাকি নীতিগত ভুল, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল। বলো তো এটা বুঝতে পারছো কিনা, বলো তো এটা বুঝতে পারছো কিনা সবাই? একটু লিঙ্কটা শেয়ার করবার, একটা করে লাইক দিয়ে দিবা প্লিজ। হ্যাঁ, বলো এটা কি বুঝতে পারছো, এটা কি বুঝতে পারছো? রেও মিলে ধরা পড়ে না বাদ পড়ার ভুল, নীতিগত ভুল, পরিপূরক ভুল। ওকে, রেও মিল নিচের কোনটির মধ্যে যোগসূত্র স্থাপন করে? রেও মিল কোনটির মধ্যে যোগসূত্র স্থাপন করে, এটার মানে কি জানেন? আচ্ছা, আমরা রেও মিলটা তৈরি করি কি থেকে? খতিয়ান থেকে। এবং রেও মিল করার পরে আমরা কি প্রস্তুত করি? আর্থিক বিবরণী প্রস্তুত করি। তাহলে খতিয়ান এবং আর্থিক বিবরণী এই দুইটার মাঝখানে সে মধ্যস্থ কারবারি সেতু হিসাবে কাজ করে। তাহলে রেও মিল কাদের মধ্যে? এই যে দেখো, রেও মিল নিচের কোনটির মধ্যে যোগসূত্র স্থাপন করে? খতিয়ান ও আর্থিক বিবরণী। কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্ন এটা, কুমিল্লা বোর্ড 24-এর। তাহলে রেও মিল কাদের মধ্যে যোগসূত্র স্থাপন করে বলেন তো, একটু কমেন্ট করে বলবেন। রেও মিল কাদের মধ্যে যোগসূত্র স্থাপন করে? খতিয়ান ও আর্থিক বিবরণী। আমরা জানি খতিয়ানের উদ্বৃত্ত থেকে রেও মিল প্রস্তুত করা হয়, আর রেও মিলের ইয়া থেকে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি। হ্যাঁ, আচ্ছা বলেন তো বুঝতে পারছেন এটা? এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, এবার এই জায়গায় একটা ম্যাথ দেওয়া আছে, দেখেন এটা ঢাকা বোর্ড 24-এ আসছে ম্যাথটা। প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা, ক্রয় 1,50,000 টাকা, বিক্রয় 2 লক্ষ টাকা, সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। সমন্বিত ক্রয়ের পরিমাণ কত? আচ্ছা, সমন্বিত ক্রয় আমরা কিভাবে বাইর করি? এই যে দেখেন, সমন্বিত ক্রয় বাইর করার সূত্র, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ কত? 25,000 টাকা। তার সাথে যোগ করব কি? ক্রয়। তার সাথে কি যোগ করব? ক্রয় যোগ করব। ক্রয় কত? 1,50,000। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে 1,75,000 টাকা। এবার তার থেকে আমরা বাদ দিব কি? সমাপনী মজুদ। কি বাদ দিব? সমাপনী মজুদ। কয় হাজার? 30,000 টাকা। আচ্ছা, সমাপনী মজুদ 30,000 টাকা বাদ দিলে থাকবে কত? 1,40,000 টাকা, সরি 1,45,000 টাকা। তাহলে খ নাম্বার উত্তর 1,45,000 টাকা। 1,45,000 টাকা। বলো তো কত টাকা? 1,45,000 টাকা। বলো কত টাকা? 1,45,000 টাকা। একটু লিঙ্কটা শেয়ার করে দিও প্লিজ বন্ধু বান্ধবের মধ্যে। তাহলে এই হচ্ছে আমাদের সমন্বিত ক্রয়। তাহলে সমন্বিত ক্রয় কত? 1,45,000 টাকা। বলো তো আমরা সবাই কি বুঝতে পারছি? এটা সবাই কি বুঝতে পারছি? আমরা সবাই কি বুঝতে পারছি? আমাকে কি একটু বলা যায় আমরা সবাই কি বুঝতে পারছি? ওকে, এর পরের প্রশ্ন। এবার আসো, এই জায়গায় কি বলছে আমরা একটু দেখি। অগ্রিম বীমা। অগ্রিম বীমা মানে কি? খরচ অগ্রিম। খরচ অগ্রিম আমাদের জন্য কি? চলতি সম্পদ। খরচ অগ্রিম আমাদের জন্য কি? চলতি সম্পদ। তাহলে এটা হবে সম্পদ। খরচ অগ্রিম এটা আমাদের জন্য কি? চলতি সম্পদ। কোন বোর্ড? ঢাকা বোর্ড 24 আসছে। খরচ অগ্রিম, ব্যয় অগ্রিম আমাদের জন্য সম্পদ। সেটা হইতে পারে ভাড়া অগ্রিম, বীমা অগ্রিম, বেতন অগ্রিম, অর্থাৎ আমি যেটাই অগ্রিম দিব সেটাই আমার জন্য কি হবে? সম্পদ হবে। তাহলে এটা হবে সম্পদ। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? প্লিজ একটু জানাবা। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? এবার আসো, আমরা আরো একটা ম্যাথ সমাধান করব। রাজশাহী বোর্ড 24, রাজশাহী বোর্ড 24 দেখো কি বলছে। প্রদত্ত বার্তা 550। এই প্রদত্ত বার্তা এটা হচ্ছে আমাদের জন্য ব্যয় 550 টাকা। এটা ডেবিট দিকে বসাবো আমরা। তো প্রদত্ত বার্তা, হ্যাঁ 550 টাকা, এটা বার্তা হিসাবে ক্রেডিট দিকে 450 টাকা লেখা হয়ে গেছে। আয় হায়, দেখো প্রদত্ত বার্তা এটা তো ব্যয়, এটা ডেবিট পাশে বসানোর কথা না বসাইয়া আমি কি করছি জানো? ক্রেডিট দিকে বসাই ফেলছি। ক্রেডিট দিকে বসাই ফেলছি। তো আমি যে ক্রেডিট দিকে বসাই ফেলছি, তাহলে আমি কিন্তু একটা ভুল করছি। ডেবিট দিকের টাকা ক্রেডিট দিকে বসাইছি। তাহলে রেও মিলে কত টাকা গড় মিল হবে, মানে অমিল? এটা কিভাবে বাইর করবা? এই দুইটা যোগ করতে হবে। এই যে এই দুইটা যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে? 1,000 টাকা হবে। এই যে 1,000 টাকা। তাহলে কত হবে? 1,000 টাকা। তাহলে কত হবে বলো তো? 1,000 টাকা হবে। কত হবে? 1,000 টাকা। প্রদত্ত বার্তা এটা তো ডেবিট, ব্যয় এটা ডেবিট দিকে বসানোর কথা, কিন্তু আমি না বসাইয়া আমি বার্তাটাকে ক্রেডিট দিকে বসাইছি। বাই ক্রেডিট দিকে বসাইছি মানে এটা আয় হিসাবে ধরে আমি ক্রেডিট দিকে বসাইছি। তো আমি যে ভুলটা করলাম, আমি যে ভুলটা করলাম ওই ভুলের টাকাটা আমি কমাবো, আবার যেটা নিয়ম মাফিক সেটা আমাকে করতে হবে।
তাহলে আমার 1000 টাকা হবে উত্তর। কত হবে? 1000 টাকা হবে। কেমন? বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা, বলো প্লিজ প্লিজ দেখি সবাই কি বুঝতে পারছো? ওকে। কোনটি নীতিগত ভুল? একটু আগেই তো বললাম নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখা, আবার মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন নামে লিখা। এটার মানে কি? অর্থাৎ সম্পদকে সম্পদ নামে না লেখা ব্যয় নামে লিখে ফেলাইছো, আবার ব্যয়কে ব্যয় নামে না লিখে সম্পদ নামে লিখে ফেলছি আমরা। এটা হচ্ছে নীতিগত ভুল। তাহলে এই জায়গায় দেওয়া আছে দেখো, একটি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ধরা, তার মানে এটাই হচ্ছে নীতিগত ভুল। এটাই হচ্ছে কি? নীতিগত ভুল, যেটা হিসাব বিজ্ঞানের নীতিকে আমরা লঙ্ঘন করেছি। এটাই হচ্ছে নীতিগত ভুল, আমরা হিসাব বিজ্ঞানের নীতিকে লঙ্ঘন করছি। একটি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ধরা হয়েছে, একটি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ধরা হয়েছে। তাহলে এটাই হচ্ছে নীতিগত ভুল, অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানের নীতিটাকে কি করছি? লঙ্ঘন করেছি। একটু লিঙ্কটা শেয়ার করবা। এবার আসো, আমাদেরকে এই জায়গায় আরেকটা প্রশ্ন দেওয়া আছে, দেখো কি বলছে। নিচের উদ্দীপকটি পড়তে বলছে। মিস্টার আবির ট্রেডার্সের যন্ত্রপাতি ক্রয় 5 লক্ষ টাকা। আচ্ছা, আমি যন্ত্রপাতি ক্রয় করছি 5 লক্ষ টাকা, তাহলে এই জায়গায় বলছে ভুলে আমি ক্রয় হিসাবে দেখাই ফেলছি। দেখেন, যন্ত্রপাতি ক্রয় করছি, তো আমি যন্ত্রপাতি ক্রয় করছি এটাকে কিন্তু যন্ত্রপাতি নামে ডেবিট করতে হবে। এই যে যন্ত্রপাতি নামে ডেবিট করতে হবে, তো আমি যন্ত্রপাতি নামে ডেবিট না করে আমি ভুলে ক্রয় নামে ডেবিট করে ফেলছি। তো ক্রয় করলে কি হয়? ব্যয়। অর্থাৎ সম্পদকে সম্পদ নামে না লিখে আমি ব্যয় নামে লিপিবদ্ধ করছি, তাহলে আমি হিসাব বিজ্ঞানের নীতিকে লঙ্ঘন করছি। তাহলে এটা হচ্ছে নীতিগত ভুল। এটা হচ্ছে কি ভুল? নীতিগত ভুল। অর্থাৎ আমি হিসাব বিজ্ঞানের নীতিকে কি করছি? লঙ্ঘন করছি। আমি হিসাব বিজ্ঞানের নীতিকে কি করছি? লঙ্ঘন করছি। বলো তো বুঝতে পারছো কিনা? এটা কি বুঝতে পারছো? এই নীতিগত ভুল তোমাদের পরীক্ষায় একটা থাকবে, 100% শিওর যাও। এই যে লাইভটা করাচ্ছি আমি, এই লাইভে বললাম কথাটা রেকর্ড রাখো, পরীক্ষার পরে আমার কথাটার সাথে মিলাই নিও যে আমি যে কথাটা বলেছিলাম। এই নীতিগত ভুল নিয়ে তোমাদের পরীক্ষায় বোর্ডে একটা এমসিকিউ থাকবে। অথবা তোমরা যারা এবার টেস্ট পরীক্ষা দিয়েছো কলেজও, তোমরা একটু বলো তো কার কার কলেজে এই নীতিগত ভুল থেকে প্রশ্ন আসছে? কার কার কলেজের টেস্ট পরীক্ষায় মানে নির্বাচনী পরীক্ষায় নীতিগত ভুল থেকে প্রশ্ন আসছে? একটু কমেন্ট করে জানাবা যে স্যার আমার কলেজে আসছে। এবার আসো আরো একটা প্রশ্ন। মেশিন সংস্থাপন ব্যয় 50,000 টাকা ভুলে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, মেশিন সংস্থাপন ব্যয়, একটা কথা মনে রাখবা, কোনো একটা সম্পদ আমরা যখন ক্রয় করব, ক্রয় করার পর ওইটাকে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার জন্য তার পিছনে যদি অতিরিক্ত কোনো খরচ করি, এই যে দেখো সংস্থাপন ব্যয়, এই ব্যয়টাকে আমি ব্যয় নামে লিখতে পারবো না, আমাকে কি নামে লিখতে হবে? মেশিন নামে লিখতে হবে, মেশিন। তো আমি এটাকে মেশিন নামে না লিখে আমি মজুরি নামে লিপিবদ্ধ করছি, তাহলে আমি যেই ভুলটা করছি ওই ভুলটার নামে হচ্ছে নীতিগত ভুল। আমি হিসাব বিজ্ঞানের নীতিটাকে লঙ্ঘন করেছি, হিসাব বিজ্ঞানের নীতিটাকে লঙ্ঘন করেছি, এটা হচ্ছে নীতিগত ভুল। এটা কি ভুল? নীতিগত ভুল। বলো তো এটা কি ভুল? নীতিগত ভুল। এটা কি ভুল? নীতিগত ভুল। এটা আসছে ঢাকা বোর্ড 24। এবার আসো আমরা আরো একটা প্রশ্ন পড়ব। দেখো প্রশ্নটা কি বলছে, মেশিন সংস্থাপন ব্যয় 50,000 টাকা ভুলে মজুরির ভিতরে যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এর ফলে কি হয়েছে দেখো, আমি সম্পদকে ব্যয় নামে লিপিবদ্ধ করছি, তার মানে রেওয়া মিল মিলে যাবে। কেন? কারণ সম্পদও ডেবিট পাশে বসে, ব্যয়ও ডেবিট পাশে বসে, তাহলে রেওয়া মিলের ভিতরে কোনো গড় মিল সৃষ্টি হবে না, রেওয়া মিল মিলিয়ে যাবে। তুমি সম্পদ লিখলো রেওয়া মিলের ডেবিট পাশে লিখবা, ব্যয় হইলেও রেওয়া মিলের ডেবিট পাশে লিখতা, রেওয়া মিল কিন্তু মিলে যাবে, ওইটা সমস্যা নাই। সম্পদের পরিমাণ হ্রাস পাবে কিভাবে? কারণ ওই যে তুমি সম্পদকে সম্পদ নামে না লেখা কি নামে লিখছো? মজুরি নামে লিখছো, তাহলে সম্পদের পরিমাণ কিন্তু তুমি কম দেখাচ্ছ আর্থিক বিবরণীতে। তাহলে এই জায়গায় সঠিক হচ্ছে 1 এবং 2। খরচের পরিমাণ তো হ্রাস পাবে না এই জায়গায় ভাই, তাহলে এটা বাদ। তাহলে 1 আর 2 সঠিক, 1 আর 2 সঠিক। কত সঠিক বলো তো? 1 এবং 2 সঠিক। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা, আমাকে একটু বলো। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? আমরা সবাই কি বুঝতে পারছি? একটু জানাবেন প্লিজ। আমরা সবাই কি বুঝতে পারছি? আমাকে একটু জানাবেন প্লিজ। নিচের কোনটি মুনাফা জাতীয় খরচ? মুনাফা জাতীয় খরচ মানে কি? যেটা নিয়মিত হয়,
অর্থাৎ ব্যয় হইতে হবে, ব্যয়। নিচের কোনটি মুনাফা জাতীয় খরচ? যেমন ক্রয়কৃত মেশিনের আমদানি শুল্ক, এটা মূলধন জাতীয়। ক্রয়কৃত মেশিনের পরিবহন, এটা মূলধন জাতীয়। ক্রয়কৃত মেশিনের সংস্থাপন খরচ, এটাও মূলধন জাতীয়। তাহলে মেশিনের রক্ষণাবেক্ষণ খরচ, এটা কিন্তু মুনাফা জাতীয়। কেন মুনাফা জাতীয়? কারণ এটা নিয়মিত হবে। একটা মেশিন যখন আমি ক্রয় করব তখন তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, প্রতিদিন তাকে দেখাশোনা করতে হবে, তার পিছনে আমার খরচ হবে কিছু একটা, ওইটা হচ্ছে মুনাফা জাতীয়, নিয়মিত ব্যয়। আর এইগুলো হচ্ছে যখন আমি সম্পদ ক্রয় করছি, ওই ক্রয় করার পর এই সম্পদটাকে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার জন্য তার পিছনে আমরা এই ব্যয়গুলো করে থাকি, তাই এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আর এই যে রক্ষণাবেক্ষণ, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। কি জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো বলো বুঝতে পারছো কিনা? আমাকে একটু বলবা, বুঝতে পারছো কি? বুঝতে পারছো কি? আমাকে একটু বলো তো বুঝতে পারছো কিনা? সমস্যা আছে এটাতে? আশা করি সমস্যা থাকার কথা না। দেখো, হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে যে ভুল সংঘটিত হয় তাকে কি বলে? যশোর বোর্ড 24 আসছে নীতিগত ভুল বলি। অর্থাৎ ওই যে সম্পদকে সম্পদ নামে না লিখে ব্যয় নামে লিখা, আবার ব্যয়কে ব্যয় নামে না লিখে সম্পদ নামে লিখা, তার মানে তোমার সঠিক জ্ঞান না থাকার কারণে তুমি এই ভুলটা করছো। এর জন্য এই ভুলটার নাম হচ্ছে নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। এরপরের কোশ্চেনে চলে যাই আমরা, কেমন? এবার আসো, কি বলছে দেখো, এই জায়গায় কি বলছে দেখো, নিচের কোন হিসাবটি রেওয়ামিলের ক্রেডিট পাশে দেখানো হয়? আমরা জানি আয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো ক্রেডিট পাশে বসে, এক কথায় আদম। তাহলে কোনটা ক্রেডিট পাশে বসবে? ক্রেডিট পাশে আমরা কোনটা দেখাবো? অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি কোনটা ক্রেডিট পাশে বসবে বলো? অনাদায়ী পাওনা সঞ্চিতি। কোনটা ক্রেডিট পাশে বসবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই যে, কারণ আমরা জানি যত সঞ্চিতি আছে সব সঞ্চিতি ক্রেডিট পাশে বসবে, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে। কি বাদে? পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে। এবার দেখো, ওইটা তো আমরা বুঝাইলাম। নিচের কোনটি ক্রেডিট পাশে বসবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি। রেওয়ামিলে কোনটি অন্তর্ভুক্ত হবে না? দেখো, রেওয়ামিলে কোনটি অন্তর্ভুক্ত হবে না? আমরা জানি প্রা টাকা সবস্তু রেওয়ামিলের শত্রু। প্রা টাকা মানে কি? প্রারম্ভিক টাকা বা প্রারম্ভিক চলতি সম্পদ বা চলতি দায়, এগুলো রেওয়ামিলে আসে না। সবস্তু বলতে সমাপনী বস্তুকে বুঝাচ্ছে। তাহলে এই যে দেখো, সমাপনী মণিহারি, এটা রেওয়ামিলে আসবে না, এটা রেওয়ামিলে আসবে না। এটা চট্টগ্রাম বোর্ড 24 আসছে। কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? সমাপনী মণিহারি। কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? সমাপনী মণিহারি। কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? সমাপনী মণিহারি। বলো বুঝতে পারছো কিনা? কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? সমাপনী মণিহারি। কি মণিহারি? সমাপনী মণিহারি। কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? সমাপনী মণিহারি, সমাপনী মণিহারি, সমাপনী মণিহারি। এবার দেখো, আরো একটা প্রশ্ন, আমরা একটু সবাই মনোযোগ দিয়ে প্রশ্নগুলো বুঝবো এবং পরীক্ষায় আসবে, ঝটপট আমরা শুধু উত্তর দিব। এ প্লাস যদি তুমি হিসাব বিজ্ঞানে পেতে চাও তাহলে মনে রাখতে হবে এমসিকিউতে ভালো মার্কস তোমাকে তুলতে হবে। এমসিকিউতে যদি তুমি ভালো মার্কস তুলতে না পারো তাহলে তোমার এ প্লাসটা কিন্তু ছুটে যাবে। এই জন্য আমরা এমসিকিউতে একটু বেশি করে জোর দিব, এমসিকিউ গুলো পড়বো, ক্লাসগুলো করব, তাহলে এমসিকিউ ভালো করতে পারবা। কথাটা একটু মনে রেখো, কেমন? সম্পত্তি বিক্রয় করে বিক্রয় হিসাবে ক্রেডিট করছো। ভাই, সম্পদ যদি আমরা বিক্রয় করি তাহলে আমাকে কি নামে লিখতে হবে? সম্পদ নামে লিখতে হবে। মানে সম্পদ কথাটা ক্রেডিট পাশে বসবে। তো আমি সম্পদ কথাটাকে ক্রেডিট পাশে না লিখে আমি কি নামে লিখছি? বিক্রয় নামে, ক্রেডিট নামে লিখছি। তাহলে আমি সম্পদকে এই যে বিক্রয় করলে কি হয়? আয়, মানে মুনাফা জাতীয় লেনদেন নামে লিপিবদ্ধ করছি। তাহলে এটাও কিন্তু আমার নীতিগত ভুল। তার মানে এটা হিসাব বিজ্ঞানের নীতিকে লঙ্ঘন করছে। এটাও কিন্তু নীতিগত ভুল। এটাও কি নীতিগত ভুল? এটাও কিন্তু নীতিগত ভুল। চট্টগ্রাম বোর্ড 24, সম্পত্তি বিক্রয় করে আমি বিক্রয় হিসাবে ক্রেডিট করছি, এটা কোন ধরনের ভুল? এটাই হচ্ছে নীতিগত ভুল। যারা আমার বেসিক অ্যাকাউন্টিং বইটা নিবা
16 থেকে 24 পর্যন্ত সব এমসিকিউ বইটার মধ্যে পাবা, বেসিক পাবা, সমাধান সহ সৃজনশীল পাবা, সমাধান ছাড়াও সৃজনশীল পাবা, এবং ইউনিভার্সিটিতে এই অধ্যায়গুলো থেকে কেমন প্রশ্ন আসে 15টা করে আমি দিয়েছি তোমাদেরকে, মানে আগে থেকে টাচ দিয়েছি যে তুমি এই অধ্যায়টা করতেছো, ভালোভাবে শিখো, দেখো এই অধ্যায় থেকে তুমি যখন ভার্সিটিতে পরীক্ষা দিবা, হ্যাঁ, তখন কেমন প্রশ্ন আসতে পারে আগে থেকে তুমি সতর্ক হও। মনে রাখবা, ইন্টার পরীক্ষা দেওয়ার পর যে 3 মাস সময় পাবা, ওই 3 মাসের পড়াশোনা দিয়ে ভার্সিটিতে চান্স পাওয়া যাবে না। আগে থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে, আগে থেকে তোমাকে তৈরি হতে হবে। যদি সেটা না পারো তাহলে তোমার দ্বারা হবে না, কিন্তু তোমরা পারবা। আগে থেকে প্রস্তুতিটা নেও, খালি দেখবা তুমি বিশ্ববিদ্যালয়ের সিট নিয়ে নিছো, এটা পারবা। এইটা মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রাখবা। কারণ নিজের সাথে নিজে যদি যুদ্ধ করে জয়ী হওয়া না যায়, তাহলে আমি যখন এতগুলো মানুষের সাথে ভর্তি পরীক্ষায় নামবো, তখন তো আমি ভয়ে পালিয়ে যাব না। আগে নিজের সাথে নিজেকে যুদ্ধ করবা যে আমি পারবো, আমাকে দ্বারা হবে ইনশাল্লাহ। কনফিডেন্স 100 আমি পারবো। কে বলছে? যে বলছে তাকে আমি ভর্তি হয়ে দেখিয়ে দিব আঙ্গুল দিয়ে, এই যে দেখ আমি ডাবিতে চান্স পাইছি, আমি ওই যে জাহাঙ্গীরনগরে চান্স পাইছি, আমি জগন্নাথে চান্স পাইছি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। পারবা না? দেখি কারা কারা পারবে। পারবো তো? দেখি কারা কারা পারবা, একটু কমেন্ট করে জানাও যে স্যার আমি পারবো। স্বপ্ন দেখতে তো আর বাধা নাই, বাস্তবায়ন হবে কি হবে না সেটা উপরওয়ালা জানে, কিন্তু তুমি স্বপ্ন দেখো ভার্সিটিতে চান্স পাচ্ছ, এই স্বপ্ন তুমি দেখো, এই স্বপ্নটা তুমি দেখো। আমি বললাম তো তুমি দেখো, আমি বললাম তুমি দেখো। কেমন? রেও মিলে যাবে না। রেও মিলে কি আসবে না? যাবে না বলতে রেও মিল করার সময় কি আসে না? ওই যে প্রা টাকা স বস্তু রেও মিলের শত্রু, প্রা টাকা স বস্তু রেও মিলের শত্রু। তাহলে দেখি তো এই জায়গায় কোন জিনিসগুলো রেও মিলে আসবে না। এই যে প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, এটা রেও মিলে আসবে না। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, এটাও রেও মিলে আসবে না। সমাপনী মজুদ পণ্য, এইটাও রেও মিলে আসবে না। তার মানে তিনোটাই কিন্তু সঠিক, এই তিনোটাই কিন্তু রেও মিলে আসবে না, এই তিনোটাই কিন্তু রেও মিলে আসবে না, এই তিনোটাই কিন্তু রেও মিলে আসবে না। এরপরে আসো, দেখো আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে ডেবিট করা হলো, এটি কোন ধরনের ভুল? আমি আশা করি এই জায়গায় যারা আছে সবাই পারবে এটা, আমি জানি এটা সবাই পারবে। বলো তো, আসবাবপত্র ক্রয়কে আমি ক্রয় হিসাবে ডেবিট করে ফেলছি। আসবাবপত্র ক্রয় কইরা আমি ক্রয় হিসাবে ডেবিট করছি। আরে বাবা, আসবাবপত্র সম্পদ, আমাকে আসবাবপত্র নামে ডেবিট করতে হবে। আমি সম্পদকে সম্পদ নামে না লিখে আমি ব্যয় নামে লিপিবদ্ধ করেছি। তাহলে এটা কোন ধরনের ভুল বলো তো তোমরা? কোন ধরনের ভুল? এটা হচ্ছে নীতিগত ভুল। এটা কি ভুল? নীতিগত ভুল। বারবার বলতেছি সোনামণি, এই নীতিগত ভুল থেকে একটা এমসিকিউ 100% আসবে, আসলেও আসবে, না আসলেও তোমাদের পরীক্ষা আসবে, অর্থাৎ আসবেই আসবে। এই নীতিগত ভুল থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে সোনামণি, এইটা কিন্তু মিস হবে না, এইটা কিন্তু মিস হবে না। হ্যাঁ, আসবে। তাহলে একটা মার্ক এই জায়গা থেকে শিখে নাও, এটাকে আর পড়া লাগবে না, এটা পরীক্ষায় দেখলেই পারবা তুমি, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার আসো দেখি, ক্লাসে থাকলে লাইক দিবা। আচ্ছা এবার আসো আমরা পরের প্রশ্নটাতে যাই। হ্যাঁ, এটা একটা ম্যাথ। দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করব, ম্যাথটা কিভাবে সমাধান করব। এই যে দেখো, একটি হিসাবের জের 28 টাকা, যে কোনো একটা হিসাবের জের, রেও মিলের ভুল পাশে 98 টাকা লিখছো। মনে করো একটা হিসাবের জের 28 টাকা, মনে করো এটা বেতন 28 টাকা, তো কোথায় বসানোর কথা ছিল? ডেবিট পাশে বসানোর কথা ছিল। তো তুমি ভুলে 98 টাকা অন্য পাশে বসাই ফেলছো, ক্রেডিট পাশে বসাই ফেলছো। ভাই, বসানোর কথা ডেবিট পাশে না বসে মনে করো ভুলে তুমি বসাইছো কোন পাশে? ক্রেডিট পাশে। এখন কিভাবে সমাধান করবা? যেটা ভুল করছো এটা, এটার সাথে যেটা সঠিক করার সেটা যোগ করে দাও দুইটা, তাহলে 126 টাকা। উত্তর হবে কত? 126 টাকা। উত্তর হবে কত? 126 টাকা। বলো উত্তর হবে কত? 126 টাকা। বলো বুঝতে পারছো সবাই? সোনামণি বুঝতে পারছো? বুঝতে পারছো? একটু জানাও, জানাও কারা কারা বুঝতে পারছো। সোনামণি সময় কিন্তু নাই তোমাদের, 25-এর পরীক্ষার্থীরা, সময় কিন্তু নাই। এই যে অল্প সময়, এই অল্প সময়েও কিন্তু রেজাল্ট ভালো করা যায় যদি তুমি একটু চোখ কান খোলা রাখতে পারো,
তাহলে তুমি পারবা ইনশাল্লাহ। এতটুকু বললাম, নিরাশ করব না তোমাদেরকে, তোমাদেরকে সবসময় আমরা সাপোর্ট দিব, তুমি পারবা, শুধু এই মনোবলটুকু রাখো, পরিশ্রম করো, হবে, দেখবা ভালো রেজাল্ট হবে। ভেঙে পড়বা না, কোনোভাবেই না, ভেঙে পড়বা না, অধৈর্য হবে না, ধৈর্য ধরো, ইনশাল্লাহ দেখবা ভালো রেজাল্ট হবে। কে বলছে হবে না? এই যে ইনশাল্লাহ প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে, আশাবাদী। অনেক সময় বকা দেই, সেটা ভিন্ন হিসাব, স্পিড বাড়ানোর জন্য তোমাদেরকে বকা দিই, কিন্তু আসলে তো তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আসি, ভালো হবে ইনশাল্লাহ। আসেন আমরা তার পরের প্রশ্নে যাই। দেখেন এই প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করেন। এই প্রশ্ন বলছে রেওমিলের ডেবিট জেরের ঘরে দেখানো হবে। আচ্ছা, মানে রেওমিলের ডেবিট পাশে কি বসবে? সম্পদ বসবে, ব্যয় বসবে, উত্তোলন বসবে, সঠিক। নগদ ডেবিট পাশে বসে, ব্যাংক জমা অতিরিক্ত তো ডেবিট পাশে বসে না, তাহলে এটা বাদ। ব্যাংক জমা ডেবিট পাশে বসে, প্রাপ্য হিসাব ডেবিট পাশে বসে, বকেয়া আয় এটাও ডেবিট পাশে বসবে, কারণ বকেয়া আয় মানে সম্পদ, বকেয়া আয় মানে কি? সম্পদ। তার মানে 1 আর 3, এই যে 1 আর 3, তাহলে এই 1 আর 3 হচ্ছে রেওমিলের ডেবিট পাশে বসবে। 1 আর 3 হচ্ছে রেওমিলের ডেবিট পাশে বসবে। কোথায় বসবে? রেওমিলের ডেবিট পাশে বসবে, রেওমিলের ডেবিট পাশে বসবে, রেওমিলের ডেবিট পাশে বসবে। এই জায়গায় এমন কোন স্টুডেন্ট কি আসো যে তুমি অফলাইনে কোথাও পড়তেছো না, তোমার বাসায় কোনো টিচার নাই, শুধু তুমি অনলাইনে ক্লাস করে তুমি তোমার একাডেমিক লাইফটা শেষ করতে যাচ্ছ, এমন কেউ কি আসো? একটু কমেন্ট করবা। হ্যাঁ, অনেক শিক্ষার্থী আছে বাসায় টিচার রাখার মতন তার ফ্যামিলির সামর্থ্য নাই, অনেকেরই আছে কোচিং এ যে পড়ার মতনও সামর্থ্য নাই। কেন নাই? এটা একমাত্র আল্লাহ পাক তাদেরকে দেয় নাই, এই জন্য পারতেছে না তার ফ্যামিলি। তাই বলে সে কি থেমে থাকবে? তার পড়াশোনা কি অফ হয়ে থাকবে? এটা তো হবে না। তাহলে তুমি কি করবা? অনলাইন তো আছে, অল্প টাকায় করা যায় সেই জায়গায়, এবং ফ্রিতেও করা যায়। অসংখ্য টিচার আছে, সে কিন্তু ফ্রিতে ক্লাস নিচ্ছে, সবার ক্লাসগুলোই করবা। সবাই তো ভালো চায়, ভালো রেজাল্টের জন্য তোমাদেরকে পড়ায়, সবার ক্লাসগুলো করবা। কে? এই যে ওই যে দেখো, এই যে অনেকেই আছে, দেখছো আমি বললাম না অনেকেই আছে, সেটা মাথায় রাখো যে অনলাইনেও কিন্তু ভালোটা হয়, সেটা মাথায় রাখবা। এবার আসো তারপরে যাই আমরা। এটা একটা ম্যাথ, দেখো ম্যাথটা আমরা সমাধান করি। এটা একটা ম্যাথ, দেখো সমাধান করি। বছরের শুরুতে সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে 25,000 টাকা, 8,000 টাকা। মানে বছরের শুরুতে সম্পদ ছিল 25, দায় ছিল 8,000 টাকা। উক্ত বছরে সম্পত্তি 5,000 টাকা ও দায় 4,000 টাকা বৃদ্ধি পাইছে, তাহলে বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? আচ্ছা, বছরের শুরুতে মালিকানা সত্ত্ব কত কেমনে বাইর করব? এই যে সম্পদ থেকে দায় বাদ দিব, এই যে সম্পদ থেকে দায় বাদ দিলেই কিন্তু আমরা কি পাবো? মালিকানা সত্ত্ব পাবো। তাহলে সম্পদ 25,000 টাকা, দায় 8,000 টাকা, তাহলে মালিকানা সত্ত্ব কত? 17,000 টাকা। ওকে ফাইন। এবার উক্ত বছরে সম্পদ বৃদ্ধি পাইছে 5,000, সম্পদ বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাহলে কত হইলো? 22,000 টাকা। আর দায় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, দায় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়। তাহলে বছর শেষে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ 18,000 টাকা। বছর শেষে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ 18,000 টাকা। বছর শেষে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ 18,000 টাকা। বলো বুঝতে পারছো কিনা? বলো। ধন্যবাদ মোহাম্মদ নাসির জুনিয়র, তুমি সুন্দর মন্তব্য করেছো, অনেকেই মন্তব্য করেছো, সবার মন্তব্যগুলো পড়তে পারলাম না, তবে অসংখ্য ধন্যবাদ। দোয়া, রেজাল্ট ভালো করো এবং ভালো একটা জায়গায় যাও, প্রতিষ্ঠিত হও। বলো বুঝতে পারছি কিনা? তাহলে বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? 18,000 টাকা। কিভাবে বাইর করলাম? প্রথমে আমি সম্পদ থেকে দায় বাদ দিয়ে আমি মালিকানা সত্ত্ব নিয়ে নিলাম, প্রারম্ভিক মালিকানা সত্ত্ব এটা, এই যে 17,000 টাকা। এবার সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, মনে রাখবা, সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, আর দায় বাড়লে মালিকানা সত্ত্ব কমে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি ইনশাল্লাহ। এরপরে আসো, এবার আমরা বরিশাল বোর্ড 24 আছেন নাকি? বরিশালের কেউ? বরিশালের কেউ আছেন? দেখেন রেওমিলের মাধ্যমে কোন কাজটি সম্পন্ন করা হয়? রেওমিলের মাধ্যমে আমরা কোন কাজটা করি জানেন? রেওমিলের মাধ্যমে আমরা সংক্ষিপ্তকরণ করি। রেওমিল কোন কাজটা করে জানেন? সংক্ষিপ্তকরণের কাজ করে। রেওমিল কোন কাজটা করে? সংক্ষিপ্তকরণের কাজটা করে। হ্যাঁ, আর খতিয়ান শ্রেণীবিন্যাস করে। জাবেদা লিপিবদ্ধকরণের কাজটা করে। জাবেদা লিপিবদ্ধকরণের কাজটা করে। তিনটা কথা মাথায় রাখবেন, তিনটা কথা।
তিনটা কথা মাথায় রাখবেন, রেওয়ামিল সংক্ষিপ্তকরণের কাজটা করে, জাবেদা লিপিবদ্ধকরণের কাজ করে, আর খতিয়ান শ্রেণীবিন্যাস করার কাজটা করে। পারবেন? ওকে, এবার আসেন, আমাদেরকে আরো একটা অঙ্ক এই জায়গায় দিয়েছে। দেখেন এই জায়গায় কি বলছে, দেখেন তমালের ব্যবসায়ের হিসাব বই থেকে তথ্য দেওয়া হলো, প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, সমাপনী মজুত পণ্য 20,000 টাকা, সমন্বিত ক্রয় 1,20,000 টাকা, প্রারম্ভিক মণিহারি 5,000 টাকা। রেওয়ামিলে কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যদি প্রশ্নে সমন্বিত ক্রয় থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে আসবে না, সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। এটা একটা ব্যতিক্রমধর্মী রুল। রুলটা কি? যদি কোনো প্রশ্নে সমন্বিত ক্রয় কথাটা থাকে, নরমালি কিন্তু প্রশ্নে ক্রয় কথাটা থাকে, ক্রয়, এই ক্রয় কথাটা থাকে, কিন্তু যদি প্রশ্নে সমন্বিত ক্রয় কথাটা থাকে তাহলে রুলসটা একটু ব্যতিক্রম হয়ে যাবে। সেটা কি? এই যে প্রারম্ভিক মজুত পণ্য, এটা রেওয়ামিলে আসবে না, তখন সমাপনী মজুত পণ্য আসবে। বাট নরমালি কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য আসে আর সমাপনী মজুত পণ্য আসে না। তো এটা তো নরমাল না, এটা অ্যাবনরমাল প্রশ্ন, একটু গার্তেরা প্রশ্ন। হ্যাঁ, একটা গার্তেরা, কারণ সমন্বিত ক্রয় আছে, যে সমন্বিত ক্রয় থাকলে এটা একটু গার্তেরামি করবে। কি করবে? নরমালি যেটা আসতো এটারে কিক দিয়ে সরাই দিব, আর যেটা আসতো না এটারে টাইনা নিয়ে আসবে। এটাই হচ্ছে অ্যাবনরমাল প্রশ্ন। হ্যাঁ, বুঝতে পারছেন? বলেন বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? আমরা সবাই লাইক আর শেয়ার দিয়ে পাশে থাকবো প্রতিষ্ঠানের। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা ম্যাথ, সিলেট বোর্ড 24। সিলেটবাসী আছেন নাকি? যে আমি জানি একজন সিলেটবাসী আমার সাথে আছেন, সেটা হচ্ছে সৈয়দ মুনতাসির, আমার দীর্ঘদিনের স্টুডেন্ট, একদম ফার্স্ট ইয়ার থেকে আমার সাথে জয়েন আছে সৈয়দ মুনতাসির। আমি জানি রেওয়ামিলে ক্রয় 50,000 টাকার স্থলে 45,000 টাকা লিখছি। দেখেন আমি ক্রয় 50,000 করছি, আমি ক্রয় 50,000 না লিখে আমি 45,000 লিখছি। তাহলে এই জায়গায় কম লিখছি কত? 5,000 টাকা, এটা কম লিখছি। তারপরে বিক্রয় 40,000 টাকার স্থলে 35,000 টাকা লিখছি। আয় হায়, এই জায়গাও তো আমি কম লিখছি 5,000, তাই না? এই জায়গাও 5,000 টাকা কম লিখছি। তো ক্রয় এটা ডেবিট পাশে বসার কথা ছিল, আর বিক্রয় এটা ক্রেডিট পাশে বসে। ওকে ফাইন, তো ডেবিট দিকেও 5,000 কম, ক্রেডিট দিকেও 5,000 টাকা কম। তাহলে এই ভুলটার নামে হচ্ছে পরিপূরক ভুল। মানে উভয় পাশে আমরা সমপরিমাণ টাকার কি করব? ভুল করে ফেলবো। ডেবিট দিকের ভুল আর ক্রেডিট দিকের ভুল কাটাকাটি করলে রেজাল্ট হয়ে যাবে 0। তার মানে পরিপূরক ভুলের ফলেও রেওয়ামিলের দুই পাশের যোগফলে কোনো পার্থক্য হবে না। পরিপূরক ভুলের ফলেও রেওয়ামিলের দুই পাশের যোগফলের কোনো পার্থক্য হবে না। দেখেন এটাই হচ্ছে কি ভুল? পরিপূরক ভুল। বলেন তো পরিপূরক ভুলটা আমরা বুঝতে পারছি কিনা? বলেন তো পরিপূরক ভুলটা আমরা বুঝতে পারছি কিনা? বলেন তো পরিপূরক ভুলটা আমরা বুঝতে পারছি কিনা? বলেন সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে আমার যত কোর্স আছে সবগুলো কোর্সের সাথে 25-26 এই বইটা গিফট দিব। জান, কিচ্ছু করার নাই, দিব মানে দিব 100%। তবু বাংলাদেশ জিতুক আজকে, জান বলে দিলাম এই বইটা দিয়ে দিব বাংলাদেশ যদি জিতে। হ্যাঁ, মনে রাখবেন। আচ্ছা, এবার আসেন, এবার প্রশ্নটা কি বলছে? পরিপূরক ভুলের ফলে কি হয়? এই যে দেখেন বলছে পরিপূরক ভুলের ফলে কি হয়? রেওয়ামিলের উভয় দিক সমান হবে। হ্যাঁ, এটা সঠিক, রেওয়ামিলের উভয় দিক সমান হবে। দুটি হিসাবের ভুল, জি এই জায়গায় দুইটা হিসাবে ভুল হয়, ডেবিট দিকেরও ভুল হবে, ক্রেডিট দিকেও ভুল হবে। একটি হিসাবে ভুল না, একটি হিসাবে ভুল হবে কেন? দুটি হিসাবে ভুল হবে। এই জায়গায় কি হবে? দুটি হিসাবেই কিন্তু ভুল হবে। তাহলে এটার উত্তর হচ্ছে ক নাম্বারটা সঠিক, 1 এবং 2। কি সঠিক? 1 এবং 2, 1 এবং 2, 1 এবং 2। হ্যাঁ, একজনে বলছে পরিপূরক ভুলটা আবার বলেন। পরিপূরক ভুল হচ্ছে তুমি যত টাকার ভুল ডেবিট পাশে করবা ঠিক তত টাকার ভুল আবার ক্রেডিট পাশে করবা, তাহলে দুইটা ভুলের কারণে রেজাল্টটা 0 হয়ে যাবে। মনে করো ডেবিট দিকে ভুল করছো 5,000, আবার ক্রেডিট দিকেও ভুল করছো 5,000, তাহলে কি হয়ে গেল? ব্যালেন্সটা সমান সমান হয়ে গেল না? এটা হচ্ছে পরিপূরক ভুল। কেমন? হ্যাঁ, আমার বইতে এই 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 বইতে 16 থেকে 24 পর্যন্ত সব এমসিকিউ আছে, সব। এই যে দেখো
16 থেকে 24 পর্যন্ত সব এমসিকিউ আছে। প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে বেসিক দেওয়া আছে, সমাধান সহ সৃজনশীল দেওয়া আছে এবং সমাধান ছাড়াও সৃজনশীল দেওয়া আছে। তারপরে ইউনিভার্সিটির কোশ্চেনও দেওয়া আছে। সর্বশেষ মডেল টেস্ট দিয়ে দিছি, মডেল টেস্ট প্রশ্ন দিয়ে দিছি যেন তোমরা বাসায় প্রস্তুতি নিতে পারো। কেমন? তাই তোমরা চাইলে বইটি অর্ডার করতে পারো, তোমরা চাইলে বইটি অর্ডার করতে পারো। হ্যাঁ, আমি বলবো এই বইটা তুমি নেও, লস হবে না তোমার জন্য। বইটা নেও, বইটার ভিতরে তুমি অনেক কিছু পাবা, অনেক কিছু পাবা। দেখেন এই জায়গায় কি বলছে, রেও মিলে ক্রয় 50,000 টাকার স্থলে আমরা 45,000 টাকা লিখছি, আবার বিক্রয় 40,000 টাকার স্থলে 35,000 টাকা লেখা হয়েছে। এই সবকিছু থাকা সত্ত্বেও রেও মিল মিলে গেল। রেও মিলের যোগফল কত টাকা হ্রাস বা বৃদ্ধি দেখানো হয়েছে। এই জায়গায় আমরা রেও মিলে কয় টাকা হ্রাস করছি নাকি বৃদ্ধি করছি বলো তো তোমরা? হ্যাঁ বলো, এটাকে আমরা কয় টাকা হ্রাস বৃদ্ধি করছি? দেখো এই জায়গায় কিন্তু আমরা 5,000 টাকা কম করছি না, অর্থাৎ 5,000 টাকা আমরা উভয় পাশে, মানে ডেবিট পাশেও 5,000 টাকা কম দেখাইছি, ক্রেডিট পাশেও আমরা 5,000 টাকা কি করছি? কম। কম মানে কি? হ্রাস না? তার মানে আমরা উভয় পাশে 5,000 টাকা হ্রাস করেছি। ভুলের কারণে আমি ভুল করে উভয় পাশে কিন্তু 5,000 টাকা করে হ্রাস করেছি। কেমন? তাহলে এই যে আমি উভয় পাশে 5,000 টাকা হ্রাস করেছি, তাহলে এটাই কিন্তু হবে উত্তর। উভয় পাশে আমরা 5,000 টাকা করে হ্রাস করেছি, কম করেছি। হ্যাঁ, একজনে প্রশ্ন করছো বইটার মূল্য কত? কুরিয়ার চার্জ সহ আমরা তোমাদেরকে 420 টাকায় দিয়ে দিব। কেমন? আর যদি কেউ ফাইনাল টাচ সাজেশন বইটা নিতে চাও, যারা 25-এর শিক্ষার্থী আসো, তোমাদের জন্য আরেকটা মধু। এই যে কিরে মধু, এই যে ফাইনাল টাচ সাজেশন বই, কিরে মধু মধু মধু, এই যে ফাইনাল টাচ সাজেশন বই। এই সাজেশন বইটার ভিতরে এইচএসসি 25-এর শিক্ষার্থীদের আমি প্রত্যেকটা বিষয়ের সাজেশন তুলে ধরছি, একটা গাইডলাইন কিভাবে পড়বা, কোন বিষয়গুলো পড়বা, তুমি প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন বোর্ডগুলো পড়লে তোমার এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে, কোনগুলো ইম্পর্টেন্ট, কয়ের জন্য কি পড়বা, ক্ষয়ের জন্য কি পড়বা, সব কিছু দেওয়া আছে। হিসাব বিজ্ঞান, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। বলে স্যার আপনি তো হিসাব বিজ্ঞান বাদে বাকি কিছু পড়ান না। ভাই আমার কি অফলাইন প্রতিষ্ঠান নাই? আমার অফলাইন প্রতিষ্ঠানে 25 জন শিক্ষক আছে, ওই তাদের তত্ত্বাবধানে এটা করতে কারা কারা শ্রম দিচ্ছেন? আমি শ্রম দিছি, রিয়াদ ভাই শ্রম দিছে, রিয়াদ ভাই কি চিনো না? চিনতে হবে, রাজশাহীর কিং। তারপরে শহীদুজ্জামান শহীদ, সম্রাট শাহজাহান স্যার, হ্যাঁ সবাই এটার পিছনে শ্রম দিছে। তারপর আমাদের অফলাইনের সোহাগ স্যার শ্রম দিয়েছেন, শামীম স্যার শ্রম দিয়েছেন, রিয়াদ স্যার শ্রম দিয়েছেন। তাহলে এই বইটা তোমরা নিতে পারো ইনশাল্লাহ। কেমন? এই বইটা তোমরা নিতে পারো। এরপরের প্রশ্নটা দেখো, এই বইটার মূল্য হচ্ছে 150 টাকা, কুরিয়ার চার্জ সহ। এই বইটার মূল্য হচ্ছে 150 টাকা, এই বইটার মূল্য হচ্ছে 150 টাকা, কুরিয়ার চার্জ সহ। তোমরা যারা নিবা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি এনরোল করতে পারো, অথবা তুমি আমাদের ম্যানুয়ালি তুমি এটাকে ক্রয় করতে পারো। হ্যাঁ, যারা নিবা দুইভাবে, ওয়েবসাইট থেকেও নিতে পারবা, এই জায়গা থেকে নিতে পারবা। ফাইনাল টাচে কি আছে? ফাইনাল টাচে সাজেশন। দেখো, রেওয়া মিলের মাধ্যমে কোন কাজটি সম্পন্ন করা হয়? সংক্ষিপ্তকরণ, বরিশাল বোর্ড 24। রেওয়া মিলের মাধ্যমে কোন কাজটি সম্পন্ন করা হয়? সংক্ষিপ্তকরণ। রেওয়া মিলের মাধ্যমে কোন কাজটি করা হয়? হ্যাঁ, প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে, প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে আমার বইটা, হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে। এবার আসো, তারপরে চলে যায়। দেখো এই জায়গায় আরেকটা ম্যাথ দিয়েছে, আমরা ম্যাথটা একটু সমাধান করি সবাই। কেমন? এই যে দেখেন, এবার দেখো, প্রারম্ভিক মজুত পণ্য 60,000 টাকা, নিট ক্রয়ের পরিমাণ 1,50,000 টাকা, সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। সমন্বিত ক্রয় কত? সমন্বিত ক্রয় বাইর করার সূত্র কি? প্রারম্ভিক মজুত, কি মজুত? প্রারম্ভিক মজুত 60,000 টাকা, তার সাথে যোগ করব কি? ক্রয়। কি যোগ করব? ক্রয় 1,50,000 টাকা, যোগ করলে হবে 2,10,000 টাকা। তার থেকে বাদ দিব কি? সমাপনী মজুত। সমাপনী মজুত কত? 30,000 টাকা। 30,000 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে কত? 1,80,000 টাকা। এটাই হচ্ছে সমন্বিত ক্রয়। এটাই হচ্ছে কি? সমন্বিত ক্রয়। এটাই হচ্ছে সমন্বিত ক্রয়। এটাই হচ্ছে কি? সমন্বিত ক্রয়। এটাই হচ্ছে কি? সমন্বিত ক্রয়। এবার আসো, আরেকটা প্রশ্ন আছে এই জায়গায়,
পুরাতন আসবাবপত্র বিক্রয় আসবাবপত্র হিসাবে ক্রেডিট করার পরিবর্তে আমরা বিক্রয় হিসাবে ক্রেডিট করে ফেলছি। পুরাতন আসবাবপত্র বিক্রয় করছি, যেটাই করি না কেন আসবাবপত্র এটা আমার জন্য সম্পদ। আমি সম্পদকে সম্পদ নামে লিখবো, না লিখে আমি সম্পদকে বিক্রয় নামে ক্রেডিট করছি, বিক্রয়। তাহলে আমি যে ভুলটা করছি এই ভুলটার নাম হচ্ছে নীতিগত ভুল। এই ভুলটার নাম কি? নীতিগত ভুল। আমি হিসাব বিজ্ঞানের নীতিকে লঙ্ঘন করেছি। আমি হিসাব বিজ্ঞানের কাকে লঙ্ঘন করছি? নীতিকে লঙ্ঘন করছি। এটা হচ্ছে নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। নীতিগত ভুল। হৃদয় খান। আবার দেখেন আরেকটা প্রশ্ন চলে আসছে এই জায়গায়। দেখেন এই জায়গায় কি বলছে, তমালের ব্যবসার হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যগুলো: প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, সমাপনী মজুত পণ্য 20,000 টাকা, সমন্বিত ক্রয় 1,20,000 টাকা, প্রারম্ভিক মণিহারি 5,000 টাকা। ওই বছরে তমালের কত টাকার পণ্য ক্রয় করেছিলেন? এই যে দেখো, এটা কিন্তু সমন্বিত ক্রয়। তাহলে আমাকে ক্রয়ের পরিমাণ বাইর করতে বলছে। ক্রয়ের পরিমাণ কিভাবে বাইর করব? এই যে দেখেন, আমরা ক্রয়ের পরিমাণটা কিভাবে বাইর করব? সমন্বিত ক্রয় কত? 1,20,000 টাকা। মনে রাখবেন একটা কথা, সমন্বিত ক্রয় বাহির করতে যেটা যোগ করেছিলেন এখন এটা বিয়োগ করে দিবেন। এই যে প্রারম্ভিক মজুত পণ্য বিয়োগ হবে, এই যে প্রারম্ভিক মজুদ বিয়োগ হবে, কারণ সমন্বিত ক্রয় বাহির করার সময় কিন্তু আমরা এটাকে যোগ করতাম। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আমরা বিয়োগ করে দিই, তাহলে হবে কত? 80,000। আর যেটা বিয়োগ করছিলাম সমন্বিত ক্রয় বাহির করতে, এখন সমন্বিত ক্রয় থেকে সেটা যোগ করবেন, তাহলে আমরা ক্রয় পেয়ে যাব। এই যে 30,000 টাকা সমাপনী মজুদ। তাহলে সমাপনী মজুদ কত? 30,000 টাকা। তাহলে হবে কত? 1,10,000 টাকা। হবে কত? 1,10,000 টাকা। হ্যাঁ, হবে কত? 1,10,000 টাকা। এটা হবে 90,000। এই যে 1,10,000 টাকা, 1,10,000 টাকা। দেখেন বুঝতে পারছেন কিনা? এই যে 1,20,000 থেকে আমরা বিয়োগ করব 30, তাহলে হবে কত? 90। যোগ করব কত? 20, তাহলে হবে কত? 1,10,000। এই যে 1,10,000 টাকা, 1,10,000 টাকা। অর্থাৎ সমন্বিত ক্রয় বাইর করার সময় যেটা আমি যোগ করেছিলাম ওইটা এখন আমরা কি করে দিব জানেন? হ্যাঁ, বিয়োগ করে দিব। আর যেটা বিয়োগ করেছিলাম ওইটা এখন আমরা যোগ করে দিব। হ্যাঁ, এটা তো আবার বুঝলাম। দেখেন, সমন্বিত ক্রয় বাইর করার সময় আমরা কি করতাম? সমন্বিত ক্রয় বাইর করার সময় আমরা কি করতাম ওইটা একটু লক্ষ্য করেন। এই যে সমন্বিত ক্রয় কিভাবে বাইর করতাম? এই যে প্রারম্ভিক মজুদ, তার সাথে যোগ করতাম কি? ক্রয়, তার থেকে বাদ দিতাম কি? সমাপনী মজুদ। এই যে দেখেন, সমন্বিত ক্রয় বাহির করতে এই কাজটা করতাম আমরা। এখন ক্রয় বাহির করতে আপনারা কি করবেন জানেন? এই সমন্বিত ক্রয় থেকে প্রারম্ভিক মজুদ পণ্য বিয়োগ করবেন আর সমাপনী মজুদ পণ্য যোগ করবেন। এই যে যেটা বিয়োগ করছিলেন ওইটা যোগ করে দিবেন, আর যেটা যোগ করছিলেন ওইটা বিয়োগ করে দিবেন। দেখেন বুঝতে পারছেন কিনা? দেখেন বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো আমার কথাটা বুঝতে পারছেন কিনা? দেখেন বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। দেখেন আমার কথাটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। দেখেন বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। এবার দেখেন, হিসাব চক্র অনুযায়ী রেওয়া মিল প্রস্তুত করাকে কি বলা হয়? সংক্ষিপ্তকরণ। কি বলা হয়? সংক্ষিপ্তকরণ। কি বলা হয়? সংক্ষিপ্তকরণ। তারপরে দেখেন, যদি বকেয়া আয়ের সমন্বয় দাখিলা দেওয়া না হয় তাহলে কি হবে? মুনাফা কম দেখানো হবে, আয় কম দেখানো হবে, মালিকানা সত্ত্ব কম দেখানো হবে। দেখেন, বকেয়া আয় আমরা যদি আয় না দেখাই, আমরা যদি বকেয়া আয় এটা যদি কম দেখাই, মানে সমন্বয় না করি, তাহলে আমার কি হবে? মুনাফা কম দেখাবে, আয় কম দেখাবে, মালিকানা সত্ত্ব কম দেখাবে। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? এবার দেখেন, এবারে প্রশ্নটা একটু লক্ষ্য করেন। বহি ফেরত ভুলবশত বিক্রয় হিসাবে লেখা হয়েছে। বহি ফেরত মানে কি ফেরত? ক্রয় ফেরত। তো এই ক্রয় ফেরতকে আমি ভুলে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করে ফেলছি, তাহলে এটাকে সংশোধন করব কিভাবে? আমি বহি ফেরতকে ডেবিট পাশে না লিখে আমি ক্রেডিট পাশে লিখে ফেলছি, বিক্রয় নামে লিখে ফেলছি। কি নামে লিখে ফেলছি? বিক্রয়। তাহলে এটা জাবেদা হবে বিক্রয় ডেবিট, বহি ফেরত ক্রেডিট। বিক্রয় ডেবিট,
বহি ফেরত ক্রেডিট, বিক্রয় ডেবিট, বহি ফেরত ক্রেডিট, বিক্রয় ডেবিট, বহি ফেরত ক্রেডিট। নিচের কোনটি রেওমিল প্রস্তুতে ক্রেডিট দিকে যাবে না? যাবে না বলছে, মানে নিচের কোনটা রেওমিলের ক্রেডিট পাশে বসবে না? কুরিন সঞ্চিতি ক্রেডিট পাশে বসবে, প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি ক্রেডিট পাশে বসবে, মূলধন সঞ্চিতি ক্রেডিট পাশে বসবে, প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি এইটা একমাত্র ডেবিট পাশে বসে। যত সঞ্চিতি আছে সব সঞ্চিতি রেওমিলের ক্রেডিট পাশে বসে। শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি বা প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি, পাওনাদার যে কথা প্রদেয় একই কথা, প্রদেয় হিসাবের বার্তা সঞ্চিতি বা প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি এটা ডেবিট পাশে বসবে। তাহলে এই যে দেখেন প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি এটা ক্রেডিট পাশে বসবে না, এটা কই বসবে? ডেবিট পাশে বসবে। এটা কোথায় আসছে? ময়মনসিংহ বুট 24 আসছে। কোথায় আসছে? ময়মনসিংহ বুট 24 আসছে। কেমন? এটা কোথায় আসছে? ময়মনসিংহ বুট 24 আসছে। তারপরে দেখো নিচের কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওমিল মিলে যায়? এই যে নীতিগত ভুল, এই নীতিগত ভুল থাকা সত্ত্বেও রেওমিল মিলে যাবে। নীতিগত ভুল থাকা সত্ত্বেও রেওমিল মিলে যাবে। নীতিগত ভুল থাকা সত্ত্বেও রেওমিল মিলে যাবে। বলেন তো বুঝতে পারছেন কিনা? নীতিগত ভুল থাকা সত্ত্বেও রেওমিল মিলে যাবে। নীতিগত ভুল থাকা সত্ত্বেও কি রেওমিল মিলে যাবে। যারা টার্গেট এ প্লাস কোর্সে ভর্তি হতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি এ প্লাসে একটা শক্তিশালী প্রস্তুতি গড়ে তুলুন। কেমন? আমাদের কিন্তু আরেকটা পেজ আছে জানেন, অ্যাকাউন্টিং জুন। ওই পেজটাতে আপনারা কি করবেন জানেন? ওই পেজটা কেন খুলছি আমরা? ওই পেজটাতে ইনশাল্লাহ আমরা শুধু এসএসসি নিয়ে কাজ করব। আপনাদের ছোট ভাই বোন আছে না যারা কমার্স নিয়ে পড়াশোনা করে, সেটাতে আমরা কাজ করব। একটু সবাই ওই পেজটাতে একটু লাইক ফলো দিয়ে দিবেন। অ্যাকাউন্টিং জুন প্লিজ, পারবেন তো? অ্যাকাউন্টিং জুন পারবেন তো? কি অ্যাকাউন্টিং জুন? আচ্ছা আসেন, আজান দিয়ে দিচ্ছি, আমরা চলে যাই। অ্যাকাউন্টিং জুন পেজটাতে একটু লাইক ফলো দিয়ে দিবেন। রেওমিল কি? রেওমিল কি? রেওমিল হচ্ছে হিসাবের উদ্বৃত্তের তালিকা। রেওমিল হচ্ছে হিসাবের উদ্বৃত্তের তালিকা। রেওমিল কি? রেওমিল হচ্ছে হিসাবের উদ্বৃত্তের তালিকা। কি বলো তো? হিসাবের উদ্বৃত্তের তালিকা। রেওমিল কি বলো? রেওমিল হচ্ছে হিসাবের উদ্বৃত্তের তালিকা। কি? হিসাবের উদ্বৃত্তের তালিকা। এবার দেখো খতিয়ানের সমাপনী উদ্বৃত্তের তালিকাকে কি বলে? রেওমিল বলে। ওই যে খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে তো আমরা রেওমিল প্রস্তুত করি। আমরা কি থেকে রেওমিল প্রস্তুত করি? খতিয়ানের উদ্বৃত্ত থেকে। কি থেকে? খতিয়ানের উদ্বৃত্ত থেকে আমরা রেওমিল প্রস্তুত করি। সোনামণিরা মনে রাখবেন, আমরা রেওমিলটা প্রস্তুত করি কি থেকে? খতিয়ানের উদ্বৃত্ত থেকে। এবার আসেন, কখন সমাপনী মজুত পণ্য রেওমিলে আসবে? একটু আগে কিন্তু এটা আপনাদের সাথে আলোচনা করছি। দেখেন কখন সমাপনী মজুত পণ্য রেওমিলে আসে? ওই যে সমন্বিত ক্রয় থাকলে। কি থাকলে? সমন্বিত ক্রয় থাকলে। কখন সমাপনী মজুত পণ্য রেওমিলে আসে? সমাপনী মজুত পণ্য রেওমিলে আসে না, প্রারম্ভিক মজুত পণ্য রেওমিলে আসে। কিন্তু একটা ব্যতিক্রমধর্মী রুলস আছে। সমন্বিত ক্রয় যদি প্রশ্নে থাকে তাহলে তখন সমাপনী মজুত পণ্য রেওমিলে আসবে। তখন সমাপনী মজুত পণ্য কোথায় আসবে? রেওমিলে আসবে। এবার দেখেন খতিয়ানের জের দ্বারা রেওমিল প্রস্তুতের কাজকে কি বলে? সংক্ষিপ্তকরণ। কি বলে? সংক্ষিপ্তকরণ বলে। কি বলে? সংক্ষিপ্তকরণ বলে। এই যে দেখেন খতিয়ানের জের দ্বারা রেওমিল প্রস্তুত করার কাজকে কি বলে? সংক্ষিপ্তকরণ বলে। কি বলে বলেন তো? সংক্ষিপ্তকরণ বলে। কি বলে? সংক্ষিপ্তকরণ বলে। তারপরের প্রশ্নটা দেখি, খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে তা ধরা পড়বে কোথায়? মানে খতিয়ান করার সময় যদি আমরা ভুল করি, ওই ভুলটা কোথায় যা ধরা পড়বে? রেওমিল করার সময় ধরা পড়বে। কোথায়? রেওমিল করার সময়। এই দেখছেন খতিয়ানের উদ্বৃত্ত মানে খতিয়ান করার সময় যদি কোনো ভুল আপনি করেন তাহলে ওই ভুলটা কোথায় ধরা পড়বে? রেওমিলে ধরা পড়বে। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের মাধ্যম রেওমিল। কে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে? রেওমিল। কে যাচাই করে? রেওমিল যাচাই করে। হিসাবের গাণিতিক শুদ্ধতা কে যাচাই করে বলেন তো? রেওমিল যাচাই করে। কোনটি রেওমিলের ডেবিট দিকে যাবে? দেখেন এই জায়গায় সবগুলো সঞ্চিতি, আমরা জানি সব সঞ্চিতি ক্রেডিট পাশে বসে। শুধুমাত্র একটা সঞ্চিতি আছে যেটা রেওমিলের ডেবিট পাশে বসবে, আর সেটা হচ্ছে পাওনাদারের বার্তা সঞ্চিতি। মনে রাখবেন কথাটা, যত প্রকার সঞ্চিতি আছে সব সঞ্চিতি রেওমিলের ক্রেডিট পাশে বসবে। শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি রেওমিলের ডেবিট পাশে বসবে। কোথায় বসবে?
রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। যত প্রকার সঞ্চিতি আছে সব সঞ্চিতি রেওয়া মিলের কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এই যে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এটা কিন্তু একটা বিপরীত দায়। কি দায়? বিপরীত দায়। এই জন্য এটা ডেবিট পাশে বসে। এটা একটা বিপরীত দায়, এই জন্য এটা কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। এবার দেখো সমন্বিত ক্রয় হলো। সমন্বিত ক্রয় আমরা কিভাবে বাইর করি? এই যে দেখো মাত্রই তো আলোচনা করলাম, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ পণ্য। সমন্বিত ক্রয় আমরা কিভাবে বাইর করব? যশোর বুট 23-এ আসছে, বরিশাল বুট 22-এ আসছে, চট্টগ্রাম বুট 17 এবং 16-তে আসছে। ভাই বিশ্বাস করেন, আপনি পিছনের আপনি পিছনের বুটগুলো পড়লে আপনি বুট পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ, কোনো সন্দেহ নেই। তাহলে সমন্বিত ক্রয় আমরা কিভাবে বাহির করব? এই যে প্রারম্ভিক মজুদ পণ্য, তার সাথে যোগ করব ক্রয়, বাদ দিব সমাপনী মজুদ পণ্য। কি বাদ দিব? সমাপনী মজুদ পণ্য। কি বাদ দিব? সমাপনী মজুদ পণ্য। দেখেন এটা কি বলছে, প্রশ্নটা একটু লক্ষ্য করি আমরা কেমন। ক্রয় ফেরত রেওয়া মিলের ক্রেডিট পাশে দেখানো হয় কেন? আরে ভাই ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। তাহলে ক্রয় ফেরত কি করে? ব্যয়কে হ্রাস করে, উল্টা ব্যয় হ্রাস। ক্রয় ফেরত এসে তার উল্টা, তার মানে ব্যয় হ্রাস। এই জন্য এটা ক্রেডিট পাশে বসবে। ক্রয় ডেবিট পাশে বসে, ক্রয় ফেরত তার উল্টা পাশে বসবে, তার মানে কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। কারণ ব্যয় হ্রাস করে। ব্যয় হ্রাস মানে কি? আয়। ব্যয় হ্রাস মানে কি? আয়। এবার দেখেন তারপরে কারবারে রেওয়া মিল কখন তৈরি করতে হয়? একটা নির্দিষ্ট তারিখে, একটা নির্দিষ্ট দিনে কারবারে রেওয়া মিল কখন তৈরি করতে হয়? কারবারে রেওয়া মিল কখন তৈরি করতে হয়? একটা নির্দিষ্ট তারিখে, একটা নির্দিষ্ট দিনে তৈরি করতে হয়। তাহলে কখন? নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট দিনে তৈরি করতে হয়। রেওয়া মিল নিচের কোন দুইটির মধ্যে যোগসূত্র স্থাপন করে? দেখেন এই প্রশ্নটা কিন্তু আমরা 24-এ কোনো একটা বোর্ডে পাইছিলাম, তাই না? কার মধ্যে? খতিয়ানের মধ্যে। আর চূড়ান্ত হিসাব। চূড়ান্ত হিসাব মানে কি জানেন? এই যে দেখেন চূড়ান্ত হিসাব মানে হচ্ছে আর্থিক বিবরণী। এই চূড়ান্ত হিসাব মানে হচ্ছে কি? আর্থিক বিবরণী। চূড়ান্ত হিসাব মানে কি? আর্থিক বিবরণী। তাহলে রেওয়া মিল কার ভিতরে যোগসূত্র স্থাপন করে? খতিয়ানের মধ্যে যোগসূত্র স্থাপন করে, এবং চূড়ান্ত হিসাব মানে আর্থিক বিবরণীর মধ্যে যোগসূত্র স্থাপন করে। রেওয়া মিলের ক্রেডিট কলামে লিপিবদ্ধ হয় কি? রেওয়া মিলের ক্রেডিট দিকে কি লিপিবদ্ধ হবে? ক্রেডিট পাশে বলছে তো, তার মানে বকেয়া খরচ, এই যে বকেয়া খরচ আর অগ্রিম আয়, এই দুইটা লিপিবদ্ধ হবে। এই জায়গায় দেখেন অগ্রিম আয় ক্রেডিট পাশে বসে, আবার অগ্রিম খরচ আবার ডেবিট পাশে বসে, তাহলে এটা মিলবে না। বকেয়া খরচ ক্রেডিট পাশে, আবার বকেয়া আয় ডেবিট পাশে, এটাও মিলবে না। অগ্রিম খরচ ডেবিট পাশে, বকেয়া আয় এটাও ডেবিট পাশে। তার মানে এই জায়গায় বলছে কোনটা ক্রেডিট পাশে বসবে? এই দুইটাই ক্রেডিট পাশে বসে। এই দুইটাই হচ্ছে কোথায় বসে? ক্রেডিট পাশে বসে। সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় কখন? সমন্বিত ক্রয় থাকলে। তো এই জায়গায় তো সমন্বিত ক্রয় কথাটা নাই। এই যে সমন্বিত ক্রয়ের আরেকটা নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় দেওয়া থাকলে। সমন্বিত ক্রয় যে কথা, বিকৃত পণ্যের ব্যয় একই কথা। আরেকটা হচ্ছে মোট লাভ দেওয়া থাকলে। কারণ বিকৃত পণ্যের ব্যয় থেকে কিন্তু আমরা কি বাইর করি? মোট লাভ বাইর করি। তার মানে এই দুইটা, তার মানে কত? 2 আর 3 নাকি? 2 আর 3। এই যে দেখেন সমাপনী মজুদ পণ্য কখন রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে? ঢাকা বোর্ড 23। সমাপনী মজুদ পণ্য কখন রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে? সমাপনী মজুদ পণ্য কখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? সমাপনী মজুদ পণ্য কখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? দেখেন সমাপনী মজুদ পণ্য কখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? বুঝতে পারছেন? এই জায়গায় কি বলছে দেখেন, উদ্দীপকটা পড়ো। 39 এবং 40 নম্বর প্রশ্নের উত্তর দাও। অর্পা 950 টাকার সাপ্লাইজ ক্রয় করছে, ক্রয় করে সাপ্লাইজ হিসাবে 900 টাকা লিখছে। দেখেন তাহলে কয় টাকা কম লিখলো? 50 টাকা কম লিখলো। তো উপযুক্ত সংশোধনী জাবেদা কোনটা হইব? ওই যে তুমি যে সাপ্লাইজ কম লিখছো, এখন তোমাকে জাবেদা করতে হবে সাপ্লাইজ ডেবিট। আর ওই যে সাপ্লাইজ যখন কম লিখে ফেলছিলা, তার জন্য কিন্তু রেওয়া মিলে একটা অনিশ্চিত হিসাব আসছিল। তাহলে এই জায়গায় জাবেদা হবে অনিশ্চিত হিসাব ক্রেডিট। এই যে সাপ্লাইজ হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। সাপ্লাইজ হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টায়, রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টায় এমসিকিউর ক্লাস চলমান থাকবে ইনশাল্লাহ। এবার দেখো এই যে আমরা যে 50 টাকা সাপ্লাইজ কম লিখছি, এর ফলে কি কি ঘটনা ঘটছে?
রেও মিলের ডেবিট পাশের যোগফল 50 টাকা কম হয়ে গেছে। জি সঠিক, কারণ সাপ্লাইজ তো রেও মিলের ডেবিট পাশে বসে, বসার কথা ছিল 950, আমরা লিখছিলাম কিন্তু 900, তাহলে ডেবিট পাশে আমি কম লিখছি কত, 50 টাকা। তো ডেবিট পাশে 50 টাকা কম লেখার কারণে ক্রেডিট পাশে কিন্তু 50 টাকা বেশি হয়ে যাবে তখন। আরে ভাই আমি ডেবিট পাশে 50 টাকা কম লিখছি না, তাহলে ক্রেডিট পাশে কিন্তু 50 টাকা কি দেখাবে, বেশি দেখাবে। তাহলে এই যে দেখেন ক্রেডিট পাশে 50 টাকা বেশি দেখাবে, তাই না? রেও মিলের ডেবিট দিকে 50 টাকার অনিশ্চিত হিসাব আনতে হইব। জি ওই যে আমি 50 টাকা যে ভুল করছিলাম ডেবিট পাশে, এটা তো এক পক্ষের ভুল, এক পক্ষের ভুল হয়ে গেলে কিন্তু রেও মিলে কি আসবে, অনিশ্চিত হিসাব কথাটা আসবে। মনে রাখবা যদি ভুলটা এক পক্ষের হয় তাহলে কিন্তু হ্যাঁ নামাজের সময় দেবো, আমিও তো নামাজ পড়বো, সবাই নামাজ পড়তে হবে, নামাজ 8টা 15-তে শুরু হবে, তো আমরা 8টা 5-এ শেষ করে দিব, কেমন? হ্যাঁ নামাজে তো অবশ্যই যাবো আমরা। দেখেন তাহলে এই জায়গায় তিনোটাই কিন্তু সঠিক হবে, তিনোটাই। তাহলে এই যে অনিশ্চিত হিসাবও আসবে, কারণ আমি যে এক পক্ষের ভুল করছি, ওই এক পক্ষের ভুলের কারণেই কিন্তু আমার ডেবিট পাশে অনিশ্চিত হিসাব নামে একটা হিসাব আসবে। মনে রাখবেন অনিশ্চিত হিসাবটা কি, রেও মিলের দুই পাশের যোগফল মিলানোর জন্য যেই পাশে কম টাকা আসবে ওই পাশে অনিশ্চিত হিসাব দিয়ে ঘাটতিটা মিলাইতে হবে। তাহলে অনিশ্চিত হিসাব হচ্ছে একটা সাময়িক হিসাব। অনিশ্চিত হিসাব একটা কি, সাময়িক হিসাব। বলেন অনিশ্চিত হিসাব একটা কি, সাময়িক হিসাব। কি হিসাব বলেন তো? অনিশ্চিত হিসাব হচ্ছে একটা সাময়িক হিসাব। দেখেন এটা কি হবে, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। হ্যাঁ দেখেন একটি হিসাবের জের 90 টাকা যা রেও মিলের ভুল পাশে বসানো হয়েছে, একটা হিসাবের জের 90 টাকা, এটা ভুল পাশে বসাইছি আমরা। তাহলে সবকিছু ঠিক থাকলে আমার রেও মিলের দুই পাশের পার্থক্য কত হবে, এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে কত, 180। একটি হিসাবের জের যদি বলতো রেও মিলের ভুল পাশে 2 বার বসাইছি, তাহলে এই জায়গায় আমি 3 দিয়ে গুণ দিতাম। যদি বলতো যে ভুল পাশে 3 বার বসাইছি, তাহলে আমি 4 দিয়ে গুণ দিতাম, কেমন? তাহলে উত্তরটা আমি পেয়ে যাব। বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন এটা বুঝতে পারছেন কিনা? একটি হিসাবের জের রেও মিলের আমি ভুল পাশে বসাইছি, তাহলে এই ভুলটার কারণে আমার দুই পাশের পার্থক্য হবে ডাবল। নিচের কোন ধরনের ভুলটি রেও মিলে ধরা পড়ে, লেখার ভুল। মনে করেন 5000-এর জায়গায় আমি 500 লিখে ফেলছি, তাহলে ভুল লিখছি না, এই লেখার ভুল। নিচের কোন ভুলটির কারণে রেও মিলে ভুল মানে গরমিল হবে, লেখার ভুল। জি সিকিউ ক্লাস নিলেও ভালো হয়। জি ভাই সিকিউ ক্লাস নিয়েছি তো, আবার নিব, রমজান যাক সিকিউ ক্লাস আবার নিব, সমস্যা নাই। যন্ত্রপাতি সংস্থাপন মজুরি নামে আমরা ডেবিট করছি, তাহলে আমি কি ভুল করছি, নীতিগত ভুল করছি। আমি কি ভুল করছি, নীতিগত ভুল করছি। কোন ধরনের ভুল করছি, নীতিগত ভুল করছি। যারা যারা ক্লাসে আছেন একটু লাইক দিয়ে দিবেন প্লিজ। ওকে, যন্ত্রপাতি মেরামত 10,000 টাকা। দেখেন যন্ত্রপাতি মেরামত কত, 10,000 টাকা। আমি যন্ত্রপাতি নামে দেখাইছি, ভাই যন্ত্রপাতি মেরামত, এটার জাবেদা কি জানেন, মেরামত ডেবিট আর নগদান ক্রেডিট। কিন্তু আমি এটা না করে আমি কি করছি জানেন, আমি মেরামত নামে ডেবিট না করে আমি ডেবিট করছি যন্ত্রপাতি নামে। আরে ভাই মেরামত তো আমার জন্য ব্যয়, আমি ব্যয় নামে না লিখে আমি লিখছি কি নামে, যন্ত্রপাতি মানে সম্পদ নামে লিখছি। তাহলে আমি যেই ভুলটা করছি হিসাব বিজ্ঞানের নীতিকে লঙ্ঘন করছি, তাহলে এটা হবে নীতিগত ভুল। এটা হবে কি ভুল, নীতিগত ভুল। আমি হিসাব বিজ্ঞানের নীতিকে কি করেছি, লঙ্ঘন করেছি। কি করেছি, লঙ্ঘন করেছি, তাই না? আচ্ছা এবার দেখেন 328 টাকার জায়গায় 382 টাকা লিখছেন। আপনি যে খুব ভালো লিখতে পারেন, তো 328 টাকার জায়গায় 382 টাকা লিখছেন, তো টিচার দেখলে কি লেখায় ভুল করতেছিস, তুই লেখায় ভুল করস, তাহলে এটা কি ভুল, লেখার ভুল। এটা কার ভুল, লেখার ভুল। এই যে দেখেন এটা কার ভুল, লেখার ভুল। এটা হচ্ছে কার ভুল বলেন, লেখার ভুল। তাহলে এই যে দেখেন 328 টাকার জায়গায় আমি 382 টাকা লিখছি, তাহলে এই ভুলটার নাম কি ভুল, লেখার ভুল, লেখার ভুল, লেখার ভুল। এবার দেখেন এটা কি বলছে, কমিশন প্রাপ্তি 1000 টাকা জন্য কমিশন হিসাব ডেবিট করছে। ভাই কমিশন পাইছে 1000 টাকা, জাবেদা কি লিখবো আমরা, নগদান ডেবিট, কমিশন আয় ক্রেডিট। এটা না করে আমি কমিশনকে ডেবিট করছি। আরে ভাই কি কথা আজব তো, কমিশনকে ডেবিট করছি, এটা কোনো হইলো? দেখেন কমিশন লেখার কথা ক্রেডিটে, লেখছি ডেবিটে, ভুল লেখছি না, এটাও কিন্তু লেখার ভুল। আমি লেখার ভুল করছি। কি ভুল করছি, লেখার ভুল। তারপরে দেখেন বিক্রয় 20,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 5,500, সমাপনী মজুত পণ্য 2,500 টাকা,
ক্রয় 15,000 টাকা, ক্রয় পরিবহন 1,000 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে বাইর করি বলেন তো? বিক্রিত পণ্যের ব্যয় বাইর করি, প্রথমে আমরা লিখি প্রারম্ভিক মজুত পণ্য। তো প্রারম্ভিক মজুত পণ্য কত? 5,500। তার সাথে যোগ করব ক্রয়। ক্রয় কত দেখেন, ক্রয় কত? 15,000। যোগ করেন 15,000, তাহলে 20,500। আচ্ছা, তার সাথে আসবে ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন কত? 1,000, তাহলে 21,500। তার থেকে বাদ দিব কি? সমাপনী মজুদ। কি বাদ দিব? সমাপনী মজুদ কত? 2,500। তো আমি যদি 2,500 বিয়োগ করি তাহলে আমার হবে 19,000 টাকা। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় কত? 19,000 টাকা। হ্যাঁ, আমার বিক্রিত পণ্যের ব্যয় কত? 19,000 টাকা। আমার বিক্রিত পণ্যের ব্যয় কত? 19,000 টাকা। আমার বিক্রিত পণ্যের ব্যয় কত বলেন তো? 19,000 টাকা। আমার বিক্রিত পণ্যের ব্যয় কত? 19,000 টাকা। কত বলেন তো? আমার বিক্রিত পণ্যের ব্যয় কত? 19,000 টাকা। আমার বিক্রিত পণ্যের ব্যয় কত বলেন তো? 19,000 টাকা। কত? 19,000 টাকা। বলেন, বুঝতে পারছেন? এবার দেখেন এটা কি হবে, একটু দ্রুত খেয়াল করেন। এই জায়গায় বলছে জনাব আরিফ জুলাই 31 তারিখে 12% সুদে 1 লক্ষ টাকা সোনালী ব্যাংকে বিনিয়োগ করছেন। 2014 সালে 31শে ডিসেম্বর তারিখে রেওয়ামিল তৈরির সময় দেখলেন যে বিনিয়োগের অনাদায় সুদ হিসাবভুক্ত হয় নাই। তাহলে বিনিয়োগের অনাদায় সুদ কয় টাকা? ওকে ফাইন, 1 লক্ষ টাকা। কয় পার্সেন্ট? 12%। তাহলে 1 লক্ষ টাকার 12% মানে 12,000 টাকা। আমি বিনিয়োগটা করছি কত? 31শে জুলাই, তার মানে জুলাই মাসে সুদ পাবো না। আমি পাবো কোত্থেকে? আগস্ট। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাসের সুদ পাবো? 5 মাসের। তাহলে 5 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ। তাহলে আমার বকেয়া সুদ কত? 5,000 টাকা। এই যে বকেয়া সুদ, এটা কিন্তু আমার জন্য চলতি সম্পদ, তাই এটা কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। ডেবিট পাশে, এই যে ডেবিট পাশে 5,000 টাকা। এই যে সরি, বকেয়া বিনিয়োগের সুদ। হ্যাঁ, বিনিয়োগের সুদ অনাদায়, জি এটা বকেয়া বিনিয়োগের সুদ, এটা আমার জন্য ডেবিট, তাই এটা কোথায় বসবে? 5,000 টাকা ডেবিট পাশে বসবে। আর শুধু যদি বিনিয়োগের সুদ বলতো তাহলে এটা আয় হয়ে যেত, আয়, তখন কিন্তু ক্রেডিট পাশে বসাইতাম। কিন্তু এটা বলছে অনাদায় বিনিয়োগের সুদ। অনাদায় বিনিয়োগের সুদ মানে হচ্ছে বকেয়া বিনিয়োগের সুদ। অনাদায় বিনিয়োগের সুদ মানে কি? হ্যাঁ, বকেয়া বিনিয়োগের সুদ। এটা আমার জন্য সম্পদ, আমি পাই নাই, পাবো, এটা সম্পদ, এই জন্য ডেবিট পাশে বসবে। প্রাপ্ত বার্তার উদ্বৃত্ত 100 টাকা, যা রেওয়ামিলের ভুল পার্শ্বে লেখা হয়েছে, তাহলে উত্তর হবে কত? ভুল পার্শ্বে বসে, তাহলে 200 হবে। কিভাবে? 100কে 2 দিয়ে গুণ দিয়ে দিবা। এই যে প্রাপ্ত বার্তার উদ্বৃত্ত 100 টাকা, রেওয়ামিলের ভুল পার্শ্বে আমি লিখছি, তাহলে এটাকে আমার পার্থক্য হবে কত? 200। কিভাবে? ওই যে 100কে 2 দিয়ে গুণ দিয়ে দিবা, ভুল পার্শ্বে লিখছি, তাহলে 200 হবে। কত হবে? 200 হবে। কেমন? এবার দেখো, প্রাপ্ত বার্তার উদ্বৃত্ত 100 টাকা রেওয়ামিলের ভুল পাশে লেখা হয়েছে, ইহা কোন ধরনের ভুল? ইহা কোন ধরনের ভুল বলো? ইহা কোন ধরনের ভুল? ইহা হচ্ছে লেখার ভুল। কোন ধরনের ভুল? লেখার ভুল। ইহা কোন ধরনের ভুল? লেখার ভুল। কোন ধরনের ভুল বলো তো? এটা হচ্ছে লেখার ভুল। অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব? সাময়িক হিসাব। অনিশ্চিত হিসাব বলো কোন ধরনের হিসাব? সাময়িক হিসাব। অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব? সাময়িক হিসাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এমসিকিউ ছিল এই পর্যন্ত। আজকে আর আমরা কোন বিষয় আলোচনা করব না। যারা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে ভর্তি হতে চাও তাহলে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এবং পেজে যোগাযোগ করতে পারো, অথবা তুমি আমাদের ওয়েবসাইট থেকেও কোর্সটি এনরোল করতে পারো। যারা আমাদের এই 2টা বই নিতে চাও তুমি ওয়েবসাইট থেকেও নিতে পারবা, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা পেজে যোগাযোগ করো। আমাকে জাস্ট ছোট্ট একটা কমেন্ট করে বলো আজকের এমসিকিউ গুলো তোমরা বুঝতে পারছো কিনা। আজকের এমসিকিউ গুলো তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। আজকের এমসিকিউ ক্লাসটা তোমরা বুঝতে পারছো কিনা একটু দ্রুত জানাবা। ইনশাল্লাহ বৃহস্পতিবার আমরা আরো গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের এমসিকিউ নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। কি বলো? তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন দিয়ে রাখবা আগে থেকে, আমরা ইনশাল্লাহ আলোচনা করব। হ্যাঁ বলো, বুঝতে পারছো কি? যারা লাইক দেন হয় লাইক দিয়ে দিবা। বলো বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাবা প্লিজ। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? ইনশাল্লাহ আমরা বৃহস্পতিবারে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব তোমরা কমেন্ট করে জানাইতে পারো আমাকে, অথবা আমাদের গ্রুপে পোস্ট করতে পারো যে কোনটা বুঝতে পারো, কোন অধ্যায়টা নিয়ে আলোচনা করলে তোমার জন্য সুবিধা হবে। তোমরা আমার গ্রুপে পোস্ট করতে পারো। আমাদের গ্রুপটা মনে আছে তো? আমাদের গ্রুপটা নিউ কমার্স কোচিং, ইংলিশে লিখলে আসবে
পেজের নামটা এখন ইংলিশে করে দিছি, তারপরে গ্রুপের নামটা ইংলিশ আছে, নিউ কমার্স কোচিং সেন্টার। তোমরা ওই গ্রুপে তোমাদের সমস্যাগুলো পোস্ট করবা, ইনশাল্লাহ আমি ওই সমস্যার উপরে ক্লাস নিব। হ্যাঁ, তোমরা পোস্ট করে দিও, কেমন? হ্যাঁ, বৃহস্পতিবারও 7টায় ক্লাস নিব। হৃদয় আমাদের গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দিও, আমাদের গ্রুপের লিঙ্কটাও কিন্তু একটু দিয়ে দিও। হৃদয় আমাদের গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দিও। জি, আমাদের তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এখন আমরা সবাই কোথায় যাব? নামাজে যাব। চলো সবাই নামাজে যাই। আসসালামু আলাইকুম।